হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা আলোচনা করব ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ক্লাসিক্যাল মেকানিক্স কী, ক্লাসিক্যাল মেকানিক্সের শ্রেণীবিভাগ ও এর গুরুত্ব, এবং আমরা আরও জানব এই ক্লাসিক্যাল মেকানিক্স কোথায় কোথায় ব্যর্থ হয়। তো চলুন আরম্ভ করা যাক। মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের এমন একটি পার্ট যা বিভিন্ন ভৌত বস্তুর গতি নিয়ে কাজ করে। কোনো বস্তু কেন গতিতে আছে, কিভাবে গতি সম্পন্ন করছে, এসব প্রশ্নের উত্তর দেয় মেকানিক্স। যার ফলে আমরা কোনো ভৌত বস্তুর বর্তমান অবস্থা ছাড়াও অতীতে কী অবস্থায় ছিল এবং ভবিষ্যতে কী পরিণতি হবে তা জানতে পারি। উদাহরণস্বরূপ, আমরা গাছে ঝুলে থাকা একটি আম বিবেচনা করতে পারি। আমটি যখন বোটা থেকে বিচ্ছিন্ন হবে তখন সেটি পৃথিবীর দিকে গতিপ্রাপ্ত হবে এবং ভূমিতে আছড়ে পড়বে। আমরা কিন্তু মেকানিক্সের সহায়তায় আমটি মাটিতে পড়ার পূর্বেই জানতে পারি কোন দিকে, কত ত্বরণে, কত সময়ে, কোন পথে এবং শক্তির কেমন পরিবর্তন করে আমটি গতি সম্পন্ন করবে। এটি মেকানিক্সের সাধারণ ও খুবই সরল একটি ব্যবহার। আমরা এই আলোচনা থেকে মেকানিক্স সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তবে আমাদের কাছে বেশ কয়েক ধরনের মেকানিক্স রয়েছে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা পরিসাংখ্যিক বলবিদ্যা, রিলেটিভিস্টিক মেকানিক্স ইত্যাদি। এই ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের চারপাশের বিভিন্ন ভৌত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারে। যেসব বস্তুর আকার খুব ছোট নয়, যেমন ধূলিকণা থেকে শুরু করে গ্রহ নক্ষত্র পর্যন্ত সকল ভৌত বস্তুর গতি ব্যাখ্যা করা সম্ভব এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে। আবার খুবই ক্ষুদ্র কণা, যেমন অণু, পরমাণু, ইলেকট্রন ইত্যাদির গতি ব্যাখ্যা করার জন্য দরকার হয় কোয়ান্টাম মেকানিক্স। যখন কোনো সিস্টেমে বহু সংখ্যক কণা থাকে এবং কণাগুলো বিভিন্নভাবে গতিশীল থাকে, এরকম সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য দরকার হয় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আবার ভৌত বস্তুর স্পিড খুব বেশি হলে, যা আলোর সাথে তুলনীয়, তখন দরকার হয় রিলেটিভিস্টিক মেকানিক্স। ভর শক্তি রূপান্তর সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এই রিলেটিভিস্টিক মেকানিক্স ব্যবহার করা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্সকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন নিউটনিয়ান মেকানিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স। বিজ্ঞানী আইজ্যাক নিউটন 1687 সালে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশ করেন, যেখানে তার গতিসূত্রগুলো ছিল। এটাই মূলত নিউটনিয়ান মেকানিক্স, যা ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি। নিউটনিয়ান মেকানিক্সের প্রধান আলোচনার বিষয় বস্তুর গতির উপর বলের প্রভাব। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যে বলবিদ্যা শিখেছি তা মূলত নিউটনিয়ান মেকানিক্স। তাই এখানে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্সের উপর বেশি জোর দেব। নিউটনিয়ান মেকানিক্সের প্রায় 100 বছর পর বিজ্ঞানী জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ 1788 সালে নতুন ফর্মুলেশন নিয়ে আসেন, যাকে ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স বলা হয়। আবার 1833 সালে বিজ্ঞানী হ্যামিল্টন ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সকে রিফর্মুলেশন করেন, যা হ্যামিল্টনিয়ান মেকানিক্স নামে পরিচিত। যদিও ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের নিয়মগুলো একেবারে আলাদা, তবুও এই হ্যামিল্টনিয়ান মেকানিক্স এদের মধ্যে একটি লিঙ্ক হিসেবে কাজ করে। তবে নিউটনিয়ান মেকানিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স কোনোটিই সকল ক্ষেত্রে পারফেক্ট নয়। ক্ষেত্র বিশেষে এদের সুবিধা এবং অসুবিধা রয়েছে। যাই হোক, এখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। আমাদের চারপাশের বিভিন্ন ভৌত বস্তুর গতির সঠিক ব্যাখ্যা দিতে পারে এই ক্লাসিক্যাল মেকানিক্স। ধূলিকণা থেকে শুরু করে গ্রহ নক্ষত্র পর্যন্ত সকল বস্তুর গতির সমস্যার সমাধান করতে পারে এই ক্লাসিক্যাল মেকানিক্স। বর্তমান পৃথিবীতে ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যবহার বলে শেষ করা যাবে না। পদার্থবিজ্ঞান ছাড়াও
ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় ক্লাসিক্যাল মেকানিক্স সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবনের পেছনে রয়েছে এই ক্লাসিক্যাল মেকানিক্স। এখন আমরা জেনে নেব ক্লাসিক্যাল মেকানিক্স কোথায় কোথায় ব্যর্থ হয়। কোনো বস্তু যত ক্ষুদ্র বা বৃহৎ হোক না কেন, ক্লাসিক্যাল মেকানিক্স তার গতির সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অণু, পরমাণু, ইলেকট্রন সহ বিভিন্ন অতি ক্ষুদ্র কণার গতি ব্যাখ্যা করতে পারে না এই ক্লাসিক্যাল মেকানিক্স। আবার ভৌত বস্তুর স্পিড অনেক বেশি থাকলে, যা আলোর সাথে তুলনীয়, তখন বস্তুর গতির সমস্যার সমাধান করতে পারে না এই ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যর্থতার কারণে দুটি নতুন মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স ও রিলেটিভিস্টিক মেকানিক্স সৃষ্টি হয়েছে। সর্বশেষ বলা যায়, ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু ব্যর্থতা থাকলেও এটি পুরো মানব সভ্যতার কাছে অতি তাৎপর্যপূর্ণ। এটি কয়েক শত বছরের পুরনো মেকানিক্স হলেও এর ব্যবহার সময়ের সাথে সাথে বেড়েই চলছে এবং বিজ্ঞানের বিভিন্ন ফিল্ড দাঁড়িয়ে আছে এর ওপর ভিত্তি করে। আমরা ধীরে ধীরে এই ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা শেখার চেষ্টা চালিয়ে যাব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।